প্রেগনেন্ট না হই তাহলে অনেক কিছু আরও কিছু হতে পারে। কি সিমটমস হতো 6th উইকে। তো 6th উইকে ফিজিক্যাল হেলথ যতটা ইম্পর্টেন্ট, মেন্টাল হেলথও ততটাই ইম্পর্টেন্ট। 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ মাছ খেতে পারে না, ডিম খেতে পারে না, মাংস খেতে পারে না। একটা থেরাপি নিয়ে দেখতে পারো। প্রত্যেকদিন 2বার করে বমি করেছি। যাই খাচ্ছি তাতেই আমার অ্যাসিড হয়ে যাচ্ছে। আমি যদি টেস্ট করার পরে না আমার প্রচণ্ড একটা হালকা দাগ আসে। আমার কবে স্টার্ট ডেট, কবে এন্ড ডেট। হ্যালো এভরিওয়ান, আমি দেবীনা সিঁদুর, ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো আজকে আমি আমার প্রেগনেন্সিতে, আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি কী কী সিমটমস ফিল করেছি সেটা নিয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমার কমেন্ট সেকশনেও 2-3 জন জিজ্ঞেস করেছিলেন যে আমার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, আমার কী কী সিমটমস আমি ফিল করেছি সেগুলো নিয়ে একটা ভিডিও করতে। তো আজকে সেটা নিয়ে ভিডিও করছি। তো আগের ভিডিওগুলোতে আমি আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স এবং ডেলিভারি ব্লগ সংক্রান্ত আরও অনেক রকম প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিও শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন প্লিজ সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি যে প্রেগনেন্সির প্রথম 4-5 সপ্তাহে তো কিছুই বোঝা যায় না, যতক্ষণ না পিরিয়ডস মিস হয় এবং যতক্ষণ না প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ রেজাল্ট আসে ততক্ষণ তো বোঝা যায় না প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। তো আমিও প্রথম 4-5 সপ্তাহে কিছুই বুঝতে পারিনি। তো আমার যেহেতু আগে থেকে পিসিওএস ছিল, আমার ফোনে একটা অ্যাপ আছে, তো সেই অ্যাপে আমি পিরিয়ডস ট্র্যাক করতাম। বিগত 6-7 বছর ধরে আমি পিরিয়ডস ট্র্যাক করে আসছি বিয়ের আগে থেকেই। তো এবং এইটা যেহেতু আমি জানতাম যে আমার লাস্ট মান্থে পিরিয়ডসের এন্ড ডেট এবং স্টার্ট ডেট। তো আমার পিসিওএসের কারণে আমার একটু ইরেগুলার পিরিয়ডস হতো, কিন্তু আমি অলমোস্ট প্রত্যেক মাসেই আমার পিরিয়ডস হতো, কিন্তু একটু সাইকেলের একটু এদিক ওদিক হয়ে যেত। মানে কখনো 32 ডেজ, কখনো 35 ডেজ, কখনো 38 ডেজও হয়ে যেত। তো যখন আমি দেখলাম যে আমার 35 ডেজ হয়ে গেছে তাও আমি পিরিয়ডস হয়নি, তো তখন আমি আমার টেস্ট কিটে আর কি টেস্ট করি। তো তখন আমার খুব একটা হালকা দাগ আসে আর কি প্রেগনেন্সি টেস্ট কিটে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, আমি তখন গুগল করি যে হালকা দাগের মানে কি। তো গুগল আমাকে বলে যে ইদার আমি প্রেগনেন্ট অথবা আমার অন্য কিছু হতে পারে। তো অন্য কিছুর মধ্যে যে জিনিসগুলো এসেছিলো সেগুলো খুবই ভয়ানক আর কি, দেখে ভয় পেয়ে যাওয়ার মতন। তো গুগল আমাকে রেকমেন্ড করে যে 2-3 দিন পর আবার টেস্ট করতে। তো আমি তো এত ভয় পেয়ে যাই যে 2-3 দিন আর আমি মানে ওয়েট করতে পারিনি। আমি তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠতাম আর একবার করে টেস্ট করতাম। তো প্রথম যেদিন টেস্ট করেছিলাম তার 3 দিন পরে আমার সেই যে হালকা দাগটা সেটা একটুখানি গাঢ় হয়। তো তখন আমি মোটামুটিভাবে বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। তো তারপরে 7 দিন পরে, মানে প্রথম টেস্ট করার 7 দিন পরে যে টেস্টটা আমি করেছিলাম তখন আমার পুরো প্রম্পট দাগ এসেছিলো। মানে যে দুটো দাগ থাকে সেই দুটো দাগে একদম প্রম্পট এসেছিলো। তো তখন তো আমি 100% শিওর যে আমি প্রেগনেন্ট। তো সেই সময় আমার 6th উইক চলছে। তো 6th উইকে গিয়ে আমার পুরো ভালোভাবে দাগ এসেছে, মানে গাঢ় দাগ যেটাকে বলে। তো তখন আমার সেরকম কোনোই সিমটমস ছিল না। তো আমার একটু একটু ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হতো। তো সেই জন্য আমি জিপিতে ফোন করি। তো আমি জানতাম যে প্রেগনেন্সির একটা সিমটমস ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, এবং ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হচ্ছে যখন যদি সুগার থাকে তাহলে অনেকের হয়। তো বেসিক্যালি আমি চেয়েছিলাম আমার যেন সুগার টেস্টটা হয়। তো আমি প্রেগনেন্ট জানার পরে তো আমি বেশি করে চাইতাম যে সুগার টেস্টটা আগে থেকেই করানোর জন্য, কারণ যদি সুগার হয়, সুগার প্রেগনেন্সির জন্য একদম ভালো নয়। তো সেই জন্য আমি জিপিতে ফোন করে খুব জোর করে আর কি সুগার টেস্ট করাই, ওদেরকে বলি যে আমার এরকম এরকম ব্যাপার, তো তোমরা সুগার টেস্ট করো। তো ওরা সুগার টেস্ট করে তখন। তো ফ্রিকোয়েন্ট ইউরিনেশন ছাড়া আমার সেরকম কোনো সিমটমস ছিল না প্রথম দিকে। তো 8th উইকে যখনই পড়লাম তখন থেকে আমার অল্প অল্প একটু ভমিটিং টেন্ডেন্সি শুরু হয়। তো তখন আমি বমি করতাম না, কিন্তু আমার বমি বমি ভাব পেত। আর যেটা হতো সেটা হচ্ছে কনস্টিপেশনটা প্রচণ্ডই হতো, কারণ আমাকে প্রতিদিন ল্যাকটুলুজ খেতে হতো, নাহলে আমার পরের দিন আর কি আমার বাউল মুভমেন্ট পুরো বন্ধ হয়ে যেত। তো সেই জন্য আমার প্রচণ্ড রকমের কষ্ট হতো। সেই জন্য আমি প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমি ল্যাকটুলুজ খেয়ে ঘুমোতাম। তো কনস্টিপেশনটা প্রচণ্ড হয়েছে। আর বমি বমি ভাব 8th উইক থেকে আমার স্টার্ট হয়। আর 9th উইকে গিয়ে আমি বমি করতে শুরু করি। তো 9th উইকে গিয়ে আমার দিনে 2বার করে বমি হতো।
অনেকে বলে মর্নিং সিকনেস, কিন্তু আমার ঘুম থেকে ওঠার পরে কখনো বমি হয়নি বা বমি বমি ভাবও পেত না। আমি যেরকম নর্মাল ব্রাশ টাশ করে মানে অনেকে বলে যে ব্রাশ করার সময় হয়তো বমি করে দেয় বা বমি পেয়ে যায় বা পেস্টের গন্ধে প্রবলেম হয়, বাট আমার কখনো সেটা হয়নি। আমি যখন ব্রেকফাস্ট করতাম, ব্রেকফাস্ট করার পরে আমার বমি হতো, মানে ব্রেকফাস্টটাই আর কি আমি বমির মধ্যে দিয়ে তুলে দিতাম। ইভেন এরকম হয়েছে আমি ব্রেকফাস্ট স্কিপ করেও দেখেছি। তো আমার পার্টিকুলার ওই দিনের ওই সময়টা মানে ওই 11টা 11:30 সকালবেলা, সেই সময়টা আমার একবার করে বমি হবেই, মানে আমি ব্রেকফাস্ট করি আর না করি। এবং আমার সন্ধেবেলা মানে ওই 5টা 5:30টার দিকে সেই সময়টা আমার বমি হতো। মানে কি খাচ্ছি সেটা ম্যাটার করে না, মানে ওই সময়টাতে জানি না হরমোন লেভেল কি একদম স্পাইকে চলে যেত কিনা জানি না, কিন্তু আমার দিনের ওই নির্দিষ্ট সময়গুলোতে না, মানে সকালবেলা একবার আর সন্ধেবেলা একবার, এই সময়টা আমার বমি হবেই হবে। তো 9th উইক থেকে আমার এই বমিটা স্টার্ট হয় এবং 13th উইক অবধি আমার এরকম হয়েছে। তো দিনে দুবার করে, দুবারই, মানে দুবারের বেশি কখনো হয়নি। কখনো কখনো যদি একটু ভালো থাকলাম তো দিনে একবার এরকম বমি হতো। আমি বমির ওষুধও খেতাম, কিন্তু ওষুধ খুব একটা বেশি যে আমার কাজ করেছে আমি বলবো না। আমি ওষুধটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করতাম। যদি খুব প্রবলেম না হতো আমি বমির ওষুধ খেতাম না। তো ওষুধ খাওয়ার পরেও আমার দেখতাম যে আমার হচ্ছে বমি। তো যাই হোক, 13th উইকের পরেই বমি বমি ভাবটা চলে যায়। আর আমার কখনই ফুড অ্যাভার্শন বা কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মাছ খেতে, ডিম খেতে, মাংস খেতে, এই জিনিসটা আমার কখনো হয়নি। প্রথম দিকেও হয়নি এবং শেষের দিকেও হয়নি। তো আমি সমস্ত কিছু মোটামুটি ভালোই, মানে আমার গন্ধ লাগতো না বেসিক্যালি। পরিমাণে অল্প খেতে পারতাম, কিন্তু আমি খেতে পারতাম। আর যেটা আমি পারতাম না সেটা হচ্ছে মাটন খেতে। তো মাটন তো এমনিতেই আমাদের বাড়িতে খুবই কম আনা হয়, কিন্তু আমি একবার মাটন রান্না করেছিলাম আমার ফার্স্ট ট্রাইমেস্টারে, কিন্তু আমি মাটনটা খেতে পারিনি, মানে আমার মাটনটা গন্ধ লাগছিল। তো আমি পুরো প্রেগনেন্সিতে ওই জন্য মাটন খাইনি। মাটন ছাড়া আমি সমস্ত কিছুই মোটামুটিভাবে খেয়েছি, তবে পরিমাণে অবশ্যই অল্প খেতাম, যেহেতু আমার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল। তো 13th উইক অবধি মোটামুটি আমার এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বমি আর কনস্টিপেশন, এই তিনটেই সিমটমস ছিল। তো যখন এই 14th উইকে পড়লাম, মানে ওই সেকেন্ড ট্রাইমেস্টার আর কি, তো সেকেন্ড ট্রাইমেস্টার একদম ডট, মানে যখন আমার 14th উইক স্টার্ট হলো আমার পুরো বমি গায়েব। মানে আমি দিনে দুবার করে বমি করতাম, 14th উইকে যেই পড়লাম তখন দেখছি যে আমার বমি বমি ভাবও পাচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। মানে হঠাৎ করে একদিনকে ঘুম থেকে উঠলাম, সারাটা দিন আমি খুবই ভালো, মানে আমার কিচ্ছু নেই, বমি তো নেই, বমি বমি ভাবও পাচ্ছে না। তো 14th উইক থেকে এটা শুরু হয়েছিল। তো এমনিতেই সবাই বলে যে সেকেন্ড ট্রাইমেস্টারটা নাকি প্রেগনেন্সির গোল্ডেন পিরিয়ড, এই সময় সবাই ঘুরতে টুরতেও যায়, আমরাও প্রচুর ঘুরতে গেছি এই সময়, মানে ইউকের মধ্যেই ঘুরেছি আর কি। তো তখন বমি বমি ভাবটা চলে গেল সম্পূর্ণ, কিন্তু কনস্টিপেশন তখনও ছিল। আমি থ্রু আউট দ্য প্রেগনেন্সি ল্যাকটোলুজ খেয়েছি, কারণ আমি ল্যাকটোলুজ একদিন যদি স্কিপ করে দিতাম পরের দিন আমার বাল মুভমেন্টে প্রচুর প্রবলেম হতো, তো সেই জন্য আমাকে কনস্ট্যান্টলি ল্যাকটোলুজ খেয়ে যেতে হয়েছে। আর যেটা বলবো সেকেন্ড ট্রাইমেস্টারে আমার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি খুব ইমোশনালি লো ফিল করতাম, আমার ইমোশনাল খুব টার্মাল হতো সেই সময়। এটাও একটা প্রেগনেন্সি সিমটমসই, যেটা আমার সেকেন্ড ট্রাইমেস্টারে শুরু হয়েছিল। তো আমি জিপিতে একবার বলেওছিলাম, মানে এখানকার যে মিডওয়াইফ আমাকে দেখছিলেন তাকে, তো তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে একজন সাইকোলজিস্টের কাছে পাঠাচ্ছি, তুমি দেখো, তার সাথে কথা বলে। আর এইখানে না প্রেগনেন্সিতে মেন্টাল হেলথটাকে প্রচণ্ড বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মানে ফিজিক্যাল হেলথ যতটা ইম্পর্ট্যান্ট মেন্টাল হেলথও ততটাই ইম্পর্ট্যান্ট। তো আমার অত কিছু সিরিয়াস ছিল না, তাও আমি একবার মিডওয়াইফকে বলে ফেলেছিলাম যে না, আমার বাড়ির জন্য মন খারাপ করছে, মনটা একটু খারাপ। তো তখনই আমাকে সঙ্গে সঙ্গে ওরা রেফার করে একজন থেরাপিস্টের কাছে। তো আমি সেখানে যাই, একদিনকে থেরাপিও নিয়েছিলাম, তো খুব ভালো, মানে থেরাপিও করে। তো হ্যাঁ, এই ইমোশনালি লো ফিল করা, বাড়ির লোককে মিস করা, বাড়ির খাবার দাবারকে মিস করা, যেহেতু আমরা দুজনে এখানে একা, আমার কিছু একটা ক্রেভিংস হলে আমি সেটাকে না পাওয়া, তো সেই সবের জন্য প্রচণ্ড ইমোশনালি একটু লো ফিল করতাম আর কি। তো সেকেন্ড ট্রাইমেস্টারটা এরকমই হয়েছে, মানে 14th উইক থেকে 28th উইক অবধি ইমোশনাল টার্মোয়েলটা আমার কাজ করেছে। এবং 20 উইকের পর থেকে যেহেতু বেবি বাম্পটা অল্প অল্প করে বড় হতে শুরু করে, আমি একটু টায়ার্ড ফিল করতে শুরু করি।
আমি বলবো না যে খুব বেশি টায়ার্ড ফিল করতাম, কারণ আমি সমস্ত কিছুই করতাম, কাজ করতাম, মানে বাড়ির কাজ করতাম, অফিস করতাম, এভরিথিং করতাম। কিন্তু আগে যেটা হতো না যে কিছু একটা কাজ করলে আমি হাঁপিয়ে যেতাম না, বাট ওই 20th উইকের পর থেকে আমি আস্তে আস্তে কোনো একটা কিছু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার নেক্সট কাজটা করছি। তো এই জিনিসটা আমার খুবই হতো। আর যেটা বলবো যে ক্রেভিংস, আমি জানি না এটা প্রেগনেন্সি ক্রেভিংস কিনা, আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছে করতো। আমি এমন একটা মেয়ে যে মিষ্টি একদম পছন্দ করি না, কিন্তু আমার প্রেগনেন্সিতে সেকেন্ড ট্রাইমেস্টার স্পেশালি আমার মিষ্টি, পেস্ট্রি এইসবের খুব ক্রেভিংস হয়েছে। তো যেহেতু আমার ডায়াবেটিস ছিল, জেস্টেশনাল ডায়াবেটিস, মিষ্টি খুব একটা বেশি খেতে পারতাম না, কিন্তু তাও আমি রেস্ট্রিক্ট করতে পারতাম না, আমার মিষ্টি খাওয়ার ইচ্ছেটাকে, তো মাঝে মাঝে খেয়ে ফেলতাম। তো কিন্তু আমি বলবো যে ফিজিক্যালি আমি প্রচণ্ড ভালো ফিল করেছি ওই টায়ার্ডনেসটাকে বাদ দিয়ে থ্রু আউট দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, মানে 14th উইক থেকে 28th উইক অবধি প্রচণ্ডই ভালো ফিল করতাম। এবং আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি ইউকের মধ্যে, তো সেই সব ব্লগগুলো আমার আপলোড করা আছে, আপনারা যদি চান তো দেখতে পারেন। তো 28th উইকের পর থেকে তো থার্ড ট্রাইমেস্টার স্টার্ট হয়। তো যখন থেকে আমার থার্ড ট্রাইমেস্টার স্টার্ট হলো তখন থেকে আমি প্রচণ্ড বলবো না, যখন থেকে আমার থার্ড ট্রাইমেস্টার স্টার্ট হলো তখন থেকে আমি একটু একটু হাঁপি যেতে শুরু করলাম, আমার প্রচণ্ড গরম লাগতে শুরু করলো। মানে এরকম হয়েছে যে কুনাল কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে, কিন্তু আমার এতটাই গরম লাগছে যে আমি ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি। আর যেটা হতো থার্ড ট্রাইমেস্টার আমার ফ্রিকুয়েন্ট ইউরিনেশনটা আবার স্টার্ট হয়। আমার সেকেন্ড ট্রাইমেস্টার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন একদমই ছিল না, মানে 14th উইক থেকে 28th উইক অবধি আমি একদমই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ছিল না, বাট থার্ড ট্রাইমেস্টার থেকে আমার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন শুরু হয়। তো 28th উইক থেকে আনটিল ডেলিভারি আমি মানে যখনই, ইনফ্যাক্ট সবসময় যখন আমি রাত্রিবেলা ঘুমোতে যেতাম, সেই রাতের টাইম স্প্যানটাই আমার সব থেকে বেশি আমাকে টয়লেট যেতে হতো। মানে সেই ঘুমোতে যাওয়ার সময়, মানে রাত্রির ওই 12টা থেকে ভোর সকাল 7টা অবধি আমি মোটামুটি 5 থেকে 6 বার করে টয়লেট যেতাম, এতটাই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ওই রাতের দিকটাতে হতো। এবং সেটার জন্য আমার ঘুমও হতো না। এরকম অনেক রাত হয়েছে যে আমি পুরো সারা রাত জেগে রয়েছি। শুধু সেটাই কারণ নয়, গরম লাগার জন্য অনেক সময় আমার ঘুম হতো না। তো আমি তো ডাক্তারকে বলেছিলাম আমাকে একটুখানি ঘুমের ওষুধও দিয়ে দেবে, তাহলে আমার বেটার হয়, আমি একটু ঘুমোতে পারি। তো ডাক্তার সেটা কখনোই দেয়নি আমাকে। তো আমার মানে বলবো না যে প্রতিদিনই ঘুমোতে পারতাম না, বাট পারতাম না, মানে এরকম সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম হতো যে রাতে আমার ঘুম আসছে না বা ঘুমোতে পারছি না। আর থার্ড ট্রাইমেস্টারে যেটা হতো সেটা হচ্ছে প্রচণ্ড অম্বল, গ্যাস, অ্যাসিডিটি। এরকমটা নয় যে আমি কিছু জাঙ্ক ফুড খাচ্ছি তার জন্য অ্যাসিডিটি হচ্ছে, আমি যাই খাচ্ছি তাতেই আমার অ্যাসিড হয়ে যাচ্ছে। আমি যদি প্লেন ডাল ভাতও খাচ্ছি তো তাতেও অ্যাসিড হয়ে যাচ্ছে। তো ডাক্তার আমাকে বলেছিল অবশ্য যেটা খুবই কমন থার্ড ট্রাইমেস্টারে, কারণ মানে বেবি যত উমের মধ্যে বড় হয় তো সব কিছুকে আর কি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে শিফট করতে শুরু করে ভেতরে, তো সেই জন্য আর কি অ্যাসিডিটির সমস্যাটা খুবই একটা কমন সমস্যা। কিন্তু আমার প্রচণ্ড শুরু হয় অ্যাসিডিটিটা 30 উইকের পর থেকে। তো 30th উইকের পর থেকে আমি এতটাই আমার প্রবলেম হয় যে আমি সারাদিনে মানে মনে হচ্ছে যেন জল খেলেও আমার অ্যাসিড হয়ে যাবে। তো তখন আমি ডাক্তারকে বলি যে আমি এভাবে পারছি না। তো ডাক্তার আমাকে প্রথমে বলে যে তুমি এইটা অ্যাভয়েড করো, ওই খাবার অ্যাভয়েড করো, এবং আমি সমস্ত কিছু অ্যাভয়েড করেও দেখেছি। মানে আমি দেখেছি সারাদিন আমি শুধু আলু সিদ্ধ ভাত খাচ্ছি কি ডাল দিয়ে ভাত খাচ্ছি, তাহলেও আমার অ্যাসিড হচ্ছে। তখন আমি ডাক্তারকে বলে এইভাবে পারছি না, কারণ আমার গলা বুক প্রচণ্ড জ্বালা করছে, তো আমার খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে গরম লাগছে। তো সমস্ত কিছু নিয়েই তখন ডাক্তারকে বললাম যে আমি পারছি না, আমাকে ওষুধ দিন। তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল অ্যাসিডিটিতে, মানে সকালবেলা খাওয়ার জন্য। তো ওষুধটা খাওয়ার পর থেকে একটু বেটার ফিল করতে শুরু করি, অনেকটাই ফিল করতে শুরু করি, মানে যেটা গলা বুক জ্বালা করা বা সেই জিনিসটা অনেকটাই কমে যায় ওষুধটা খাওয়ার পর থেকে। আরেকটা যেটা জিনিস হতো, যেটা হয়তো কমন নয়, আমার প্রচণ্ড জল তেষ্টা পেতো থার্ড ট্রাইমেস্টারে। তো এতটাই জল তেষ্টা, আমি প্রচুর জল খেতে, এমনিতে তো প্রেগনেন্সিতে জল বেশি খাওয়া উচিত, মোটামুটি 2.5 থেকে 3 লিটার জল
মিনিমাম খাওয়া উচিত, কিন্তু আমার থার্ড ট্রাইমেস্টারে এত জল তেষ্টা পেতো আর কি, আমি 4 থেকে 5 লিটার দিনে জল খেতাম, এবং যত জল খাচ্ছি তত বেশি ফ্রিকুয়েন্ট ইউরিনেশনও হচ্ছে। তো সব কিছু আর কি থার্ড ট্রাইমেস্টারে এই প্রবলেমগুলো ছিল। এবার যখন 33 উইক আমি পড়লাম, 33 উইকে, তখন থেকে আমি দেখলাম যে আবার আস্তে আস্তে না আমার বমি বমি ভাবটা এবং বমির টেন্ডেন্সিটা আসছে। তো 33 উইক থেকে আনটিল ডেলিভারি মানে 37th উইক অবধি আমার আবার এই বমি বমি ভাব এবং দিনে 1-2বার বমি করা, এই জিনিসটা আমার আবার ছিল একদম প্রেগনেন্সি লাস্টের দিকে। তো আমার তো ডিউ ডেটের 3 সপ্তাহ আগেই আমার বেবি ডেলিভারি হয়েছে, একদম 37th উইকে। তো সেই 33 উইক থেকে 37th উইক অবধি আমি মোটামুটি দিনে 1-2বার করে বমি করেছি, জানি না কেন। তো ডাক্তারকে বলাতে ডাক্তার বললো যে অনেকের হয় এই প্রবলেমটা, কিন্তু আমি তোমাকে কোনো ওষুধ দেবো না, তোমার ন্যাচারালি এটা চলে গেলে তো ভালো, আর না গেলেও আর কি, যেহেতু একদমই খুব কাছে ডেলিভারি, তো তোমাকে ওষুধ আমি দিচ্ছি না, তো তুমি বুঝে নাও আর কি কী করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার এটা খুবই প্রবলেম হয়েছে লাস্টের দিকে, ওই একটা মাস, মানে ওই 33 উইক থেকে 37 উইক অবধি। আর বাদবাকি খুব লো এনার্জেটিক আমি কখনোই ফিল করিনি থ্রু আউট দ্য প্রেগনেন্সি, কিন্তু লাস্ট ট্রাইমেস্টারে যেটা হয় যে বেবি হামটা যেহেতু অনেকটা বড় হয়ে যায়, সব কিছুতে কোনো একটা কাজ করলে প্রচণ্ড হাফ ধরে যায় আর কি, তো সেটা আমার ক্ষেত্রেও হতো এবং সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এগুলোই ছিল হচ্ছে আমার সিমটমস। এবং যখন আমি ডেলিভার করি, যেদিন আমি ডেলিভার করি তার পরের দিন থেকে সমস্ত কিছু গায়েব হয়ে যায়, কনস্টিপেশন, তারপরে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বমি বমি ভাব, বমি করা, এই সমস্ত কিছু যবে আমি ডেলিভার করি তার পরের দিন থেকে কিচ্ছু নেই, মানে একটা মানে কী বলবো, একটা আকাশ পাতাল যেন চেঞ্জ হয়ে যায় আমার শরীরে। তো এইটাই প্রচণ্ড ভালোভাবে ফিল, এবং যেদিন আমি ডেলিভারি করতে যাই সেদিনকেও আমি সকালে বমি করেছি, আমার বমি বমি ভাবছিল, কিন্তু ডেলিভারি করার পরের দিন থেকে সমস্ত কিছু গায়েব হয়ে যায়। এটাই ছিল হচ্ছে আমার প্রেগনেন্সি সিমটমস। একটা কথাই বলবো, প্রেগনেন্সি জার্নি ইজ এন অসাম জার্নি, খুবই ভালো একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে কাটে এই পুরো জার্নিটা। তবে মাঝে মাঝে একটু ভয়ও লাগে, আমার তো মাঝে মাঝে ভয় লাগতো যে কীভাবে ডেলিভারি হবে, কীভাবে কী হবে, সব কিছু ম্যানেজ করতে পারবো কি না। আবার এরকমও ফিল হতো যে খুব আনন্দ হতো মাঝে মাঝে যে আর কদিন পরেই বেবির সাথে দেখা হবে, আমি তো দিন গুনতাম যে আর এত সপ্তাহ বাকি। মানে আমার ফোনে একটা অ্যাপ ছিল, তো সেই অ্যাপে আর কি দেখাতো যে 10 উইকস টু গো, 15 উইকস টু গো, এরকমভাবে আর কি দেখাতো। তো সেই জিনিসগুলো দেখলে ভীষণ ভালো লাগতো। তো ইমোশনালি কী বলবো, মাঝে মাঝে ভয়ও করতো আর মাঝে মাঝে প্রচণ্ড এক্সাইটেড লাগতো। যাই হোক, এই প্রেগনেন্সি জার্নিটা সত্যি ভীষণ একটা মেমোরেবল জার্নি, খুবই ভালো একটা জার্নি। যারা হবু মা আছেন বা যারা মা সদ্য হয়েছেন, তারা সবাই আমার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।